আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের এইচএসসি বরিশাল বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম, তো এই প্রশ্নের ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়, আর গ ঘ এই দুটো প্রশ্নের উত্তর উদ্দীপক পড়ে দিতে হয়। আচ্ছা, আমরা ক আর খ আগে লিখে নিই, তারপর গ ঘ পড়ে উদ্দীপক দেখে উত্তর দিব। ক নম্বরে বলেছি স্মার্ট হোম কি? স্মার্ট হোম হচ্ছে ঘরে বসে সব সুবিধা রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হবে। যেমন বিশেষ করে আইওটি, ইন্টারনেট অফ থিংস ব্যবহার করে আমরা কি করি বর্তমানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, এসি, ফ্যান সব কিছু ঘরে বসেই পাচ্ছি, তাই না? রোবটের মাধ্যমে সব কিছু আমরা নিয়ন্ত্রণ করছি। এই সিস্টেমগুলোকে বলা হয় সাধারণত এই ধরনের রুমকে বা এই ধরনের ঘরকে বলা হয় স্মার্ট হোম। স্মার্ট হোম বলতে বোঝায় ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট, যেখানে এক জায়গায় বসে আমি সব কন্ট্রোল করতে পারবো। পরের প্রশ্নতে যাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। হ্যাঁ, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূরের কোনো রোগীকে আমি চিকিৎসা দিতে পারি, সেটি হচ্ছে টেলিমেডিসিনের কথা বলেছে এখানে। টেলিমেডিসিন অর্থাৎ যেখানেই থাক ডাক্তার এখন ঘরে বসে চিকিৎসা নেওয়া যায়। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা হলো টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে আমি বিদেশের কোনো ডাক্তারের কাছ থেকে এখান থেকে বসে আমি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারি। এই পদ্ধতিতে অত্যন্ত গ্রামের রোগীরা ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পারে। এবং এছাড়াও ইন্টারনেট ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও চিকিৎসকরা তাদের রোগীদের সাথে প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে কথা বলতে পারে। ইন্টারনেট এবং ভিডিও কনফারেন্সিং করে ভিডিও কলের মাধ্যমে রোগী এবং ডাক্তার কথা বলতে পারে। বিদেশের ডাক্তার থাকতে পারে আর এখান থেকে রোগী থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে কথোপকথন হতে পারে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এটা এক ধরনের, যেহেতু ডাক্তারের সাথে যোগাযোগ হচ্ছে, এক ধরনের টেলিমেডিসিন। আবার টেলিমেডিসিনের মাধ্যমে প্রয়োজনীয় মুহূর্তে যথাযথ চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়ার জন্য এটি আমাদের এক ধরনের সেবাও বলা যায়। অর্থাৎ এই টেলিমেডিসিন এক ধরনের হচ্ছে সেবা, যে সেবার মাধ্যমে আমরা অনলাইনে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারি। তো আমি মূলত মেন বিষয়টা আলোচনা করেছি, তোমরা এখান থেকে আরও যদি লিখতে পারো ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবে, সমস্যা নেই। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নের জন্য উদ্দীপকে ফিরে এলাম। এইবার কিন্তু উদ্দীপক পড়া লাগবে। ডক্টর ক এর চিকিৎসা সেবা দেওয়া পদ্ধতিটি ব্যাখ্যা করো। এখানে বলেছে ডক্টর ক ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা দেয়। তার মানে এটি হচ্ছে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি। তো ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা দিতে হবে। এখন কি কি দিব? প্রথমে লিখব যে উদ্দীপকে বর্ণিত চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে ক্রায়ো সার্জারি, এই কথাটা আগে লিখব। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম, এটা সময় সেভ করার জন্য। উদ্দীপকে ডক্টর ক এর চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে ক্রায়ো সার্জারি। এটি এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়, অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়। এই পদ্ধতি চিকিৎসার প্রথমেই সিমুলেটেড সফটওয়্যার দ্বারা কোষগুলো শনাক্ত করা হয় এবং সীমানা নির্ধারণ করা হয়। অর্থাৎ বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আগে চিহ্নিত করা হয় যে কোন জায়গায় সমস্যা আছে, এবং রোগাক্রান্ত কোষটিকে আল্ট্রাথিন সুযুক্ত ক্রায়োপ্রোব মেশিনের সাহায্যে এই ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয়। এই ব্যাখ্যাটা দিচ্ছি আমি একটু। তিনটা শব্দ, একটা হচ্ছে আল্ট্রাথিন সুস, তার মানে কি মাইক্রো ক্যামেরাযুক্ত সুস, যার মাথায় মাইক্রো ক্যামেরা থাকে, তার মাধ্যমে ভিতরে প্রবেশ করানো হয়, প্রবেশ করে দেখা হয় যে অবস্থান কোথায় আছে, এবং এই সুসের মাধ্যমে আবার এই ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয়, যাকে বলা হয়, এই মেশিনটাকে বলা হয় ক্রায়োপ্রোব। তিনটা শব্দ। ক্রায়োপ্রোবটা হচ্ছে মেশিন, আল্ট্রাথিন সুযুক্ত ক্রায়োপ্রোব মেশিন মানে কি ওই যে পাতলা সুসটা থাকে, এটার নাম আল্ট্রাথিন সুস, যার মাথায় ক্যামেরা থাকে, মাইক্রো ক্যামেরা থাকে, মাইক্রো মানে ক্ষুদ্র, আর ক্রায়োজেনিক এজেন্ট মানে বিভিন্ন রকম ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদান। এখন এছাড়াও যেহেতু 3 মার্কসের প্রশ্ন আরও লিখতে হবে, ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে কিভাবে আমরা চিকিৎসা পদ্ধতি দিব। ক্রায়োথেরাপি টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের মধ্যে কমিয়ে -120 থেকে -196 ডিগ্রিতে নামিয়ে আনা হয়। পরবর্তীতে ক্রায়োপ্রোব মেশিনের সূচের সাহায্যে এর ভিতরে বিভিন্ন ওষুধ প্রবেশ করানো হয়, বিভিন্ন উপাদান ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয়, নিঃসরণ ঘটানো হয়।
অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে। ফলে কি হয়, এই ঠান্ডা তাপমাত্রাটা টিউমারের মধ্যে যখন যায় তখন আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। এই তাপমাত্রা ঠান্ডা হওয়ার কারণে কোষের ভিতরে জমাটবদ্ধ হয়ে বরফ পিণ্ডে পরিণত হয় এবং বরফের মধ্যে জীবাণুগুলো আটকা পড়ে এবং জীবাণুগুলো মারা যায়। পরে কি হয়, আবার এই চিকিৎসা পদ্ধতি এই নিম্ন তাপমাত্রার মধ্যে আবার হিলিয়াম গ্যাস প্রয়োগ করে আস্তে আস্তে তাপমাত্রা স্বাভাবিক করে বাকি চিকিৎসা দেওয়া হয়। এইভাবে মূলত আমি মেন বিষয়গুলো আলোচনা করছি। তোমরা আমার এই বিষয়গুলো শুনলে লিখতে পারবে। আমি মূলত বেসিক জিনিসগুলো আলোচনা করছি। এবং এই যে কিছুক্ষণ আগে বললাম, যখন অত্যধিক ঠান্ডায় জীবাণুগুলো মারা যায়, তারপরে এই 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার উঠানো হয়। কিভাবে উঠায়, ওই ঠান্ডার মধ্যে আবার হিলিয়াম গ্যাস প্রয়োগ করা হয়, তাহলে তাপমাত্রা বেড়ে যায়। স্বাভাবিক তাপমাত্রা আসলে তখন জমাটবদ্ধ টিস্যুটি গলে যায়, পরবর্তীতে অন্যান্য চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করা হয়। তো আমরা যারা শিক্ষার্থী মূলত পরীক্ষার জন্য পড়বো, আমরা আবার চিকিৎসা করতে যাব না। চিকিৎসা করা তাদের ডাক্তারের কাজ। আবার উদ্দীপকে ফিরে এলাম। বড় ঘ উত্তর দেওয়ার জন্য। বড় ঘতে বলেছে ডাক্তার ক এর ওটিতে প্রবেশ করার প্রযুক্তি এবং গবেষক খ এর কক্ষে প্রবেশ করার প্রযুক্তির মধ্যে কোনটি উত্তম। তো এখানে দুইটা প্রযুক্তি, একটা হচ্ছে ক ওটিতে প্রবেশ করার সময় আঙুলের স্পর্শ করেছে, মানে কি এটি বায়োমেট্রিক্স পদ্ধতি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। মানুষের দৈহিক গঠনের ভিত্তিতে এই প্রযুক্তিটা, বায়োলজিক্যাল ডেটা। অন্যদিকে খ গবেষক একজন, তিনি কক্ষে প্রবেশ করেছে কণ্ঠস্বর ব্যবহার করে। তো কণ্ঠস্বর ব্যবহারটাও বায়োমেট্রিক্স, কিন্তু এটি হচ্ছে আচরণিক ডেটা বা আচরণগত বৈশিষ্ট্য। এর ভিত্তিতে মানুষকে যখন শনাক্ত করা হয় কণ্ঠস্বরের ভিত্তিতে, তখন তাকে কণ্ঠস্বর বলে। এখন বলছে দুইটির মধ্যে কোনটি ভালো, তুমি যুক্তি দাও। তো যাই আমরা কিছু লিখি, এইভাবে লিখতে পারি। উদ্দীপকে বর্ণিত ডক্টর ক এর ওটিতে প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ। আর খ এর কক্ষে প্রবেশ করার প্রযুক্তিটি হলো ভয়েস রিকগনিশন বা কণ্ঠস্বর। দুই রকমের, দুটিই বায়োমেট্রিক্স, কিন্তু প্রথমটি যেটি ফিঙ্গারপ্রিন্ট, ওটি মানুষের দেহের গঠন অনুযায়ী, দেহের গঠনের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতি। আর যেটা ভয়েস রিকগনিশন, এটা হচ্ছে মানুষের কণ্ঠস্বরের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতি। এখন আমরা এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কিছু লিখব। মানুষের আঙুলের ছাপ বা টিপসই ব্যবহার করার মাধ্যমে মানুষকে শনাক্ত করা যায়, কারণ এক একজনের বৈশিষ্ট্য, টিপসই এক একজনের ছাপ এক এক রকম, মিলবে না কারোর সাথে। তাই আমরা যখন প্রথমে টিপসইটা দিব তখন কম্পিউটারে স্ক্যান করে সেভ করা থাকবে, আবার যখন টিপসই দিব তখন ওটার সাথে ম্যাচ করে দেখবে মেলে কিনা। এইভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চিকিৎসা করা হয়, শনাক্ত করা হয় মানুষকে। ফিঙ্গারপ্রিন্টের বর্তমানে ব্যাপক ব্যবহার রয়েছে। মোবাইল সিম নিবন্ধনে, জাতীয় পরিচয়পত্রে ব্যবহার করা হয়, উপস্থিতি নিশ্চিতে ব্যবহার করা হয়, প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, পেমেন্ট সিস্টেম, অপরাধ শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট খুব সহজেই ব্যবহার করা যায় এবং এটি ব্যবহার করা সহজ। এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কিছু তথ্য। আর আবার আমাদের ভয়েস রিকগনিশন ছিল। ফিঙ্গারপ্রিন্টের কিছু সুবিধা আছে, খরচ অনেক কম এবং এর সময় কম লাগে, বিশ্বাসযোগ্যতা প্রায় 100%, বিশ্বাসযোগ্যতা বেশি, খরচ কম, সময় কম লাগে, তেমন অনেক সুবিধা ফিঙ্গারপ্রিন্টের, তাই না? এবার আসি ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে, কণ্ঠস্বর ভেরিফিকেশনের ক্ষেত্রে। ভয়েস রিকগনিশন, এই যে আমি এখানে মানুষের কণ্ঠস্বর পরীক্ষা করার একটি হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতি। কণ্ঠস্বর পরীক্ষাটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি, কিন্তু এটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি। এবং প্রত্যেক মানুষের কণ্ঠের ধ্বনি, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের উপর বিচার বিশ্লেষণ করে কণ্ঠস্বরকে ডেটাবেজে রূপান্তর করে রেখে দেওয়া হয়, কম্পিউটারে সেভ করে রাখা হয়। আবার আমি যখন আবার কথা বলবো তখন ওই কণ্ঠের সাথে মিলাই দেখা হয় যে আগেটার সাথে মিলে কিনা। এইভাবে এই কণ্ঠস্বরের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এখানে একটু সমস্যা আছে, কোনো কারণে বা অসুস্থতার কারণে যদি কণ্ঠ ভেঙে যায়, গলা ভেঙে যায় না অনেক সময় আমাদের ঠান্ডার কারণে, তখন তো যতই আমি বলি কণ্ঠ দিই তখন তো আর মিলবে না। এখানে একটু সমস্যা আছে। এখন আমাদের বলেছিল দুইটার মধ্যে কোনটি ভালো। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি নিশ্চয়ই বলবো বায়োমেট্রিক্স ভালো, তাই লাস্টে লিখে দিব এইভাবে, শেষের ফিনিশিংটা এইভাবে দিব। উপরোক্ত আলোচনা হতে লক্ষ্য করলে দেখতে পাই যে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি এবং ভয়েস রিকগনিশন পদ্ধতি পরীক্ষার ক্ষেত্রে
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বায়োমেট্রিক্স পদ্ধতি উত্তম, কারণ এক্ষেত্রে খরচ কম এবং নিশ্চয়তা বেশি। ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন দুইটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টস ভালো, খরচ কম, সময় কম লাগে, নিশ্চয়তাও বেশি। এই কথাটা লাস্টে লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।